Welcome back everyone to yet another day in the life of a remote software engineer in Bangladesh. লাস্ট এরকম ডে ইন দ্য লাইফ ভিডিও বানিয়েছিলাম প্রায় 2 মাস আগে। এরপর আমি একটা পডকাস্ট আপলোড করেছিলাম যেটাও অলমোস্ট ওই 2 মাস আগেই রেকর্ড করা ছিল। গত 2 মাস ধরে কোনো কন্টেন্ট বানানোর একদমই সময় পাইনি। তার প্রথম কারণ হচ্ছে ইউনিভার্সিটি। এখন সেমিস্টার ব্রেক চলছে, কিন্তু লাস্ট সেমিস্টারটা অনেক শর্ট একটা সেমিস্টার ছিল, তাই সেটা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। আর কন্টেন্ট না বানাতে পারার দ্বিতীয় কারণ হচ্ছে আমার স্টার্টআপ। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, আমি রিসেন্টলি একটা স্টার্টআপ শুরু করেছি, সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে মাসখানেক সময় ধরে আমি মেশিন লার্নিং শিখছি। সো আজকের ভিডিওতে আমি কয়েক ধরনের মেশিন লার্নিং মডেল ব্যবহার করে একটা ছোট বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট করব। এই কয়েকদিনে আমি যা শিখেছি জাস্ট সেই নলেজটাই ইমপ্লিমেন্ট করে দেখব, আর সময় থাকলে একদম শেষে প্রজেক্টটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো স্টার্টআপের কথা বলছিলাম। এই মুহূর্তে আমরা এই স্টার্টআপটা স্টেলথ মোডে ডেভেলপ করছি, তাই আমি লঞ্চ করার আগে স্টার্টআপের ডিটেলস শেয়ার করতে পারবো না, কিন্তু ইনিশিয়াল একটা আইডিয়া দিতে পারি। আমরা একটা এআই বেসড স্যাস মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বানাচ্ছি এডুকেশন ফিল্ডে, কিন্তু এটা কোনো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস না। প্রোডাক্টটা কী সেটা লঞ্চের সময় আমি অ্যানাউন্স করবই, আর লঞ্চও আমরা হয়তো খুব তাড়াতাড়ি করতে পারবো। এখন এই স্টার্টআপ কীভাবে শুরু করলাম সেই গল্পটা বলি, আর তার সাথে আপনারা যারা আমাকে আস্ক করেন যে কিভাবে একটা রিমোট জব পাওয়া যায় সেটা নিয়ে কিছু টিপস শেয়ার করি। গত বছর ডিসেম্বর মাসের শুরুর দিকে আমি একটা কোম্পানির একটা প্রোডাক্ট একটু এক্সপ্লোর করে দেখছিলাম। এই এক্সপ্লোর করতে গিয়ে আমি প্রোডাক্টটার কিছু লিমিটেশন খুঁজে পাই। তখন আমার মাথায় আইডিয়া আসে ওই লিমিটেশনগুলো কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে। তারপরে আমি একটা ছোট ফিজিবিলিটি টেস্ট করি। আমি যেই সলিউশনটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটা আসলেও করা সম্ভব কিনা, এই টেস্ট করাকেই ফিজিবিলিটি টেস্ট বলে। যে কোনো একটা সফটওয়্যারের জন্য ফিজিবিলিটি টেস্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এই টেস্ট বিভিন্ন ধরনের হয়, যেমন টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্ট। আমি যখন একটা সফটওয়্যার বানাতে যাব তখন সেখানে একটা টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন হবে। তো আমি যেভাবে টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনটা করতে চাচ্ছি সেভাবে আসলেই করা সম্ভব কিনা সেই পরীক্ষাটা করাকেই ফিজিবিলিটি টেস্ট বলে। যেমন আপনি যদি HTML দিয়ে নাসা হ্যাক করতে যান তাহলে এটা সম্ভব না, কারণ HTML হ্যাকিংয়ের জন্য টেকনিক্যালি ফিজিবল না। সো টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্টে কোনো প্রোডাক্টের টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনটা সম্ভব কিনা এটাই টেস্ট করা হয়। এরকম আরও অনেক ফিজিবিলিটি টেস্ট আছে, যেমন ইকোনমিক ফিজিবিলিটি টেস্ট। যেই সফটওয়্যারটা আমি বানাবো সেটা দিয়ে আমার ফিনান্সিয়ালি কোনো লাভ হবে কিনা এই টেস্ট করাকেই ইকোনমিক্যাল ফিজিবিলিটি টেস্ট বলে। দেখা যাচ্ছে আমি একটা প্রোডাক্ট বানালাম আমার খরচ কমানোর জন্য, কিন্তু বানানোর পরে ওই প্রোডাক্ট মেনটেন করতে যেয়ে আমার খরচ আরও বেড়ে গেল, তাহলে ওই প্রোডাক্টটা বানানো ইকোনমিক্যালি আমার জন্য ফিজিবল না। তো আমার সলিউশনের আইডিয়াটা পাওয়ার পর আমি খুব ছোট একটা টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্ট করি অ্যান্ড দেখতে পাই যে সলিউশনটা আমি যেভাবে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি টেকনিক্যালি ওইভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব। কিন্তু আমি যদি একটা প্রোডাক্ট হিসাবে এটা লঞ্চ করতে চাই তাহলে আমাকে বড় স্কেলে লঞ্চ করতে হবে। সেটার জন্য আমি একা হয়তো কাজটা করতে পারবো না, আমার একটা টিম দরকার হবে। তখন আমি আমার এক কাজিনকে অ্যাপ্রোচ করি অ্যান্ড প্রোডাক্টটা কীভাবে বানাতে চাই সেটা এক্সপ্লেন করি। আমার কাজিনেরও আইডিয়াটা পছন্দ হয় অ্যান্ড আমরা ডিসাইড করি যে আমরা এই স্টার্টআপটা শুরু করব। এখন দরকার হচ্ছে একটা ভালো টিমের। আমার কাজিন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, সো স্টার্টআপের টেকনিক্যাল বিষয়গুলো আমি দেখব আর বিজনেস সাইডটা সে দেখবে। তাই প্রথমেই আমি একটা ফুললি রিমোট টেক টিম বানানোর জন্য কোন কোন পজিশনে লোক লাগবে সেটার একটা লিস্ট তৈরি করি। একটা স্কেলেবল প্রোডাক্ট বানানোর জন্য একজন টেক লিড প্রয়োজন, যে আমাদের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডেভঅপসের সব কিছুতেই গাইড করতে পারবে। সাথে আমি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার তো থাকবই, এবং আরেকজন ফ্রন্ট এন্ড ফোকাসড ফুল স্ট্যাক ডেভেলপার লাগবে, একজন UI/UX ডিজাইনার লাগবে, আর একজন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার লাগবে। এই টিম নিয়ে আমার মতে একটা MVP বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট লঞ্চ করা সম্ভব। তাই আমরা তখন শুরু করি রিক্রুটমেন্ট। ফ্রন্ট এন্ড ফোকাসড ফুল স্ট্যাক ডেভেলপার আর UI/UX ডিজাইনার এই দুই পজিশনের জন্য আমাদের পরিচিত ক্যান্ডিডেট ছিলই, তাই আমরা তাদের অ্যাপ্রোচ করি অ্যান্ড হায়ার করি। নেক্সট হায়ার করতে হতো একজন টেক লিড। আমরা ডিসাইড করি যে এটার জন্য আমরা ইন্টারনাল হায়ারিং করব না, কারণ পাবলিকলি রিক্রুটমেন্ট অ্যানাউন্স করে সবাইকে অ্যাসেস করে কাজ শুরু করার মতো সময় আমাদের হাতে ছিল না। তাই আমরা আমাদের নিজেদের নেটওয়ার্কের মধ্যে মানুষজনকে অ্যাপ্রোচ করতে শুরু করি অ্যান্ড তাদের পরিচিত কেউ ইন্টারেস্টেড থাকলে তাকেও রেকমেন্ড করতে বলি। এভাবে আমাদের কাছে বেশ কয়েকজন ক্যান্ডিডেটের জন্য রেকমেন্ডেশন আসে। অ্যান্ড হেয়ার কামস টিপ নাম্বার 1, নেটওয়ার্কিং।
শুধুমাত্র টেকনিক্যাল স্কিল থাকলেই যে রিমোট জব পাওয়া যাবে ব্যাপারটা এমন না, এর জন্য নেটওয়ার্কিংও জরুরি। আপনার যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে আপনি চাকরিতে অ্যাপ্লাই না করেও রিক্রুটারই আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, যেমনটা আমরা আমাদের ক্যান্ডিডেটদের করেছি। কিন্তু এই অ্যাপ্রোচ করতে গিয়ে আমরা আবার আরেকটা প্রবলেম ফেস করেছি। অধিকাংশ মানুষকে আমরা প্রথমে অ্যাপ্রোচ করেছি লিঙ্কডইনে, আর মোস্টলি তারা সবাই লিঙ্কডইনে ইনঅ্যাক্টিভ ছিলেন। আমার মতে যারা শুধুমাত্র রিমোট জব না ওভারঅল টেক ফিল্ডেই কাজ করতে চায় তাদের জন্য লিঙ্কডইনে অ্যাক্টিভ হওয়াটা জরুরি। আমি বলছি না যে সারাদিন লিঙ্কডইনেই থাকতে হবে, কিন্তু লিঙ্কডইন অ্যাপটা ফোনে ইনস্টল রাখা, যাতে কোনো মেসেজ আসলে নোটিফিকেশান আসে, মাঝে মাঝে নিজের কাজের আপডেট বা নতুন কিছু শিখলে সেটা শেয়ার করা, আর নিজের ফিল্ডের মানুষের সাথে নেটওয়ার্কিং করা, এই জিনিসগুলো আজকাল খুবই বেসিক অ্যান্ড সবারই করা উচিত। আপনি স্কিল্ড হলে আমাদের মতো রিক্রুটারই আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, বাট সেই অপরচুনিটিটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকাটা প্রয়োজন। শুধু লিঙ্কডইনে না, কয়েকজনকে আমরা ইমেল করেও দেখেছি যে তারা ইমেলও চেক করেন না রেগুলারলি। সব মিলিয়ে লিঙ্কডইন অ্যান্ড প্রফেশনাল ইমেল, এই দুইটাতে অ্যাক্টিভ থাকা সবার জন্যই জরুরি। যাই হোক, এভাবে কয়েকজনের সাথে কথা বলার পর আমরা একজন টেক লিড পেয়ে যাই যার সাথে আমাদের সব কিছু ম্যাচ করে, অ্যান্ড আমরা তাকে আমাদের টিমে ইনক্লুড করি। এরপর আমাদের আরেকজন ডিজাইনার হায়ার করতে হতো যে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করবে, কিন্তু আমাদের নেটওয়ার্কের মধ্যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার কেউ ছিল না। তো আমি তখন ডিসাইড করি যে আমি বিহ্যান্স থেকে একজন ডিজাইনার হায়ার করব। বিহ্যান্স হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ডিজাইনাররা নিজেদের পোর্টফোলিও শেয়ার করেন। সো হেয়ার কামস টিপ নাম্বার 2, পোর্টফোলিও। যে কোনো রিক্রুটারকে ইমপ্রেস করার জন্য একটা ভালো পোর্টফোলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বিহ্যান্স বা ড্রিবলে নিজের ডিজাইন পোর্টফোলিও শেয়ার করেন, বা গিটহাবে নিজের প্রজেক্টগুলো সুন্দর একটা রিডমি সহ পুশ করে রাখেন এবং লিঙ্কডইনে সেগুলো শেয়ার করেন, তাহলেও কিন্তু রিক্রুটার এরকম আপনার কাজ দেখে আপনাকে নিজে থেকেই অ্যাপ্রোচ করতে পারে। আর পোর্টফোলিওতে নিজের একটা কন্ট্যাক্ট যেটা আপনি রেগুলার চেক করেন সেটা ইনক্লুড করতে হবে অবশ্যই। অনেকেই দেখি যে শুধু নিজের পোর্টফোলিওটাই এরকম প্ল্যাটফর্মে শেয়ার করেন, কিন্তু সেখানে কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকে না। আবার কন্ট্যাক্ট ডিটেলস থাকলেও এমন কোনো একটা ইমেল দেওয়া থাকে যেটা হয়তো কখনো ঠিকমতো চেক করা হয় না। তাই এই ব্যাপারগুলোর প্রতি মনোযোগ দেওয়া জরুরি। তো যেমনটা বলছিলাম, বিহ্যান্সে যেয়ে আমি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার সার্চ করি এবং পোর্টফোলিও দেখে যাদের কাজ পছন্দ হয় তাদের সাথে কথা বলি প্রজেক্ট নিয়ে। ক্যান্ডিডেটদের মধ্যে একজন আমাদের ব্র্যান্ডের ব্যাপারে ইনফরমেশন জানার জন্য আমাকে একটা গুগল ফর্ম প্রোভাইড করে, যেখানে সেই সব প্রশ্নগুলো ছিল যেগুলোর উত্তর তার জানা দরকার একটা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করার জন্য। সো হেয়ার কামস টিপ নম্বর 4 and 5, প্রফেশনালিজম অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন্স। ডিজাইনার কিন্তু প্রশ্নগুলো আমাকে চ্যাটে বা একটা গুগল মিটে আস্ক করতে পারতেন, কিন্তু তিনি আমার সাথে একটা গুগল ফর্ম শেয়ার করেন। এই জিনিসটা আমার কাছে অত্যন্ত প্রফেশনাল মনে হয়েছে এবং আমাকে ইমপ্রেস করেছে। এবং উনি যেই প্রশ্নগুলো করেছেন সেগুলোও বেশ ভালো ছিল। একটা ভালো প্রশ্ন করার মাধ্যমে কিন্তু নিজের জ্ঞান অনেকটা প্রকাশ করা যায়, কারণ একটা বিষয়ে যার ডিপ নলেজ আছে শুধুমাত্র সেই ওই বিষয়ে ভালো প্রশ্ন করতে পারবে। তাই কোনো একটা কাজের অফার পেলে কাজটা পাওয়ার জন্য ডেসপারেশন শো না করে আগে রিক্রুটারের সাথে ইন ডিটেল কাজটা নিয়ে কথা বলা উচিত। এর ফলে ওই কাজ সম্পর্কে আপনি যেমন একটা ক্লিয়ার ধারণা পাবেন, তেমনি রিক্রুটারেরও আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। তো এটাই ছিল আমাদের স্টার্টআপে একটা টেক টিম হায়ার করার গল্প। আর এই গল্পটা শেয়ার করার মাধ্যমে আমি চেষ্টা করেছি একজন রিক্রুটারের পার্সপেক্টিভ থেকে আপনাদের কিছু টিপস দিতে, যেটা আপনাদের রিক্রুটমেন্টে সাহায্য করবে। টিম হায়ার করার পরে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, অ্যান্ড আমি চেষ্টা করব এরকম টিপস সহ আমাদের প্রোডাক্ট বিল্ড করার ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার। স্টার্টআপের গল্প আজ এই পর্যন্তই। এবার তাহলে আমার আজকের প্রজেক্টটা নিয়ে কথা বলা যাক। আমি ক্যাগল থেকে বাংলাদেশের 10 বছরের ওয়েদার ডেটা ডাউনলোড করেছি, যেটা দিয়ে আমি ফিউচারে কোনো একদিন বৃষ্টি হবে কিনা সেটা প্রেডিক্ট করার ট্রাই করব। এটার জন্য আমি 5টা রিগ্রেশন মডেল ব্যবহার করেছি, যেগুলো হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, ডিসিশন ট্রি এবং র্যান্ডম ফরেস্ট। আমার কাছে যেই ডেটা সেটটা ছিল আমি প্রথমেই সেটার ডেটা 2টা ভাগে ভাগ করেছি। এক ভাগ হচ্ছে ট্রেনিং ডেটা, যেটার উপর আমি আমার মডেলগুলো ট্রেন করব। আরেকটা হচ্ছে টেস্ট ডেটা, যেটার উপর আমি আমার মডেলের অ্যাকুরেসি টেস্ট করব। এই টেস্ট ডেটার আসল রেজাল্ট আমার কাছে আছেই, তাই টেস্ট ডেটা দিয়ে আমি যখন আমার প্রেডিকশনগুলো করব, সেই প্রেডিকশন আর আসল রেজাল্ট ম্যাচ করে আমি আমার অ্যাকুরেসিগুলো টেস্ট করতে পারবো। তো সবগুলো মডেল টেস্ট করে আমি দেখলাম হায়েস্ট অ্যাকুরেসি আমি পেয়েছি সাপোর্ট ভেক্টর রিগ্রেশন মডেল দিয়ে,
কিন্তু সেটাও মাত্র 56%, যেটা খুব ভালো অ্যাকুরেসি না। তার মানে এই ডেটা সেটে এই মডেলগুলো কোনোটাই তেমন ইফেক্টিভ না। এটার জন্য আমাকে অন্য কোনো একটা মডেল ব্যবহার করতে হবে। এটাই ছিল আমার আজকের ছোট একটা প্রজেক্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে পারেন। আর রেগুলারলি এরকম প্রজেক্টস দেখার জন্য বা আমার স্টার্টআপ জার্নি সম্পর্কে জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এখন থেকে চেষ্টা করব এই দুইটা টপিক নিয়ে রেগুলার ভিডিও বানানোর। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।